ভারত যে নতুন অক্ষ বিল করেছে, এই জায়গায় আমি মোটা দাগে তিনটা পয়েন্ট আমি একটু ফাইন্ড আউট করি। মুসলমানদেরকে একেবারে তাদের নির্যাতন করার জন্য একটা শেষ পেরেক এখানে ঠুকে দেওয়া হলো। কিভাবে? আপনি যদি আমার মসজিদ পরিচালনায় আপনি হস্তক্ষেপ করতে চান, আমার মাদ্রাসা পরিচালনায় হস্তক্ষেপ করতে চান, তাহলে আপনার মন্দির পরিচালনায় আমাকে ঢুকান। আজকের মূল যে থিমটা ছিল সেটা হচ্ছে জুলুমের বিরুদ্ধে আমাদের আজকের একাত্মতা পোষণ, এবং আজকের যে জনবিস্ফোরণ এটা মূলত জুলুমের বিরুদ্ধে। এটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট বা একটা প্রভাব কিন্তু এটা পড়বে। ইন ফিউচারে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি জালেমের ভূমিকায় অবতীর্ণ হতে চায়, তার কিন্তু আজকের এই জনবিস্ফোরণ থেকে তার একটা মেসেজ কিন্তু অবশ্যই নিতে হবে যে আমরাও যদি জালেমের ভূমিকায় যাই, তাহলে এদেশের মানুষ কিন্তু পথ চিনে ফেলেছে। এদেশের জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করা, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসা, প্রতিবাদ করা, রক্ত দেওয়া, নিজের জীবনকে উৎসর্গ করার এই সংস্কৃতি কিন্তু বাংলার মাটিতে চালু হয়েছে। সুতরাং ইন ফিউচারে যারা ক্ষমতার মসনদে যারা বসবেন, যারা পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা রাষ্ট্র শাসন করবেন, দেশ দেশ গড়ার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করবেন, তাদের জন্য কিন্তু বড় একটা মেসেজ কিন্তু আজকের এই জায়গা থেকে আমরা নিতে পারি যে আমাদেরও কিন্তু একেবারে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে, একটা মেসেজ আমরা নিতে পারি। দ্বিতীয়ত, আমি অক্ষ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আপনি যেহেতু অক্ষের বিষয়টা নিয়ে আসছেন, দেখুন, ওয়াকফ হচ্ছে একটা ইসলামের একটা পরিভাষা। এটা নিয়ে আমি তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। ভারতে যে নতুন ওয়াকফ বিল করেছে, এই জায়গায় আমি মোটা দাগে তিনটা পয়েন্ট আমি একটু ফাইন্ড আউট করি। এক নম্বর হয়েছে, যারা ওয়াকফের এই পরিচালনা এতদিন পর্যন্ত শুধুমাত্র মুসলমানরাই এই জায়গায় ইনক্লুড ছিল, এই জায়গায় কোনো নন মুসলিম তারা কিন্তু এই জায়গায় ইনক্লুড হয় নাই। কিন্তু নতুন যে ওয়াকফ আইন করা হয়েছে, এই জায়গায় কিন্তু নন মুসলিম তাদেরও অন্তর্ভুক্তির করার একটা সুপারিশ আছে, বা তাদের একটা আইন তারা করে ফেলেছে। তো এই জায়গায় দেখুন, আমরা একটু বলি, যেই জায়গাগুলো শুধুমাত্র আমাদের ধর্মীয়, ভারতেরও কিছু ধর্মীয় বিষয় আছে। আমাদের যেরকম ওয়াকফ আছে, ভারতেরও কিন্তু দেবোত্তর সম্পত্তির একটা বিষয় আছে, যেগুলো তারা মন্দিরের নামে, শ্মশানের নামে, যেগুলো কিন্তু তারা দান করে যায়, এরকম কিন্তু একটা বিষয় আছে। তো আজকে ভারত সম্পূর্ণ একতরফা ভাবে, আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি আমার ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবেন, আমার ওয়াকফের ভিতরে আপনি নন মুসলিম হিন্দুকে আপনি ঢোকাবেন, তো আপনার দেবোত্তর সম্পত্তি যেখানে আইন আছে সেই জায়গায় মুসলমানদেরকে ঢোকান। আপনি যদি আমার মসজিদ পরিচালনায় আপনি হস্তক্ষেপ করতে চান, আমার মাদ্রাসা পরিচালনায় হস্তক্ষেপ করতে চান, তাহলে আপনার মন্দির পরিচালনায় আমাকে ঢোকান। ধর্মীয় দৃষ্টিকোণ আমি আপাতত রেখে দিলাম, কিন্তু লজিক্যাল দৃষ্টিতে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এই জায়গায় সম্পূর্ণ মুসলমানদেরকে একেবারে তাদের নির্যাতন করার জন্য একটা শেষ পেরেক এখানে ঠুকে দেওয়া হলো। কিভাবে? আমরা জানি যে ভারতের যে নন গভর্নমেন্ট যত অর্গানাইজেশন আছে এবং তাদের যত সম্পত্তি আছে, ভারতের আপনি দেখবেন সেখানে সামরিক বাহিনী এবং রেলওয়ে, তারপরেই কিন্তু মুসলমানের এই অক্ষ সম্পত্তি কিন্তু হিউজ পরিমাণ একটা সম্পদ বা সম্পত্তি কিন্তু মুসলমানদের অক্ষ স্টেটের অধীনে কিন্তু আছে। তো এইটাকে কুক্ষিগত করার জন্য ভারত একটা নীল নকশা এঁকেছে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টে দেখুন, আমি একটা এক্সাম্পল দেই যে আমাদের সমাজে আজ থেকে 20 বছর 25 বছর আগে জমি ক্রয় বিক্রয় হতো বা পরিবর্তন হতো অনেকটা কিন্তু মুখে মুখে হতো, যে ঠিক আছে, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের জমির পরিবর্তন হয়েছে, তুমি এই জমিটা খাও, আমি এই জমিটা খাই। আজকের যুগে যেরকম নামজারি করা, যেরকম দলিল করা, এইরকম কিন্তু বাধ্যবাধকতা আজ থেকে 30 35 বছর পূর্বে কিন্তু ছিল না। তো ভারতের অক্ষ সম্পত্তিদের মধ্যে বহু সম্পত্তি এরকম আছে যেগুলোর কিন্তু খুব এভিডেন্স কিন্তু খুব দুর্বল। ওই যে মৌখিকভাবে অক্ষ করে গিয়েছে, মৌখিকভাবে তারা সেটাকে দান করে গিয়েছে, সেই কালচার হিসেবে, সামাজিক রীতিনীতি হিসেবে সেটা কিন্তু অক্ষের সম্পত্তি হিসেবে যুগ যুগ ধরে চলে এসেছে। কিন্তু এখন কিটা যেটা করা হয়েছে সেটা হলো যে কোনটা অক্ষের সম্পত্তি সেটা নির্ধারণ করবে সরকার। তার মানে হচ্ছে কি, এখানে শুভঙ্করের একটা ফাঁকি আছে। দেখুন, তারা দেখবে যেই জমিগুলো ওই রকম অথেন্টিক সোর্স বা এভিডেন্স বা দলিল নাই, তারা বলে দেবে যে এটা অক্ষের সম্পত্তি না, এটা হচ্ছে সরকারের জমি, এটা খাস জমি। এভাবে হিউজ পরিমাণ সম্পত্তি মুসলমানদের হাত থেকে নিয়ে তারা কিন্তু বাজেয়াপ্ত করে দেবে। এই একটা নীল নকশা কিন্তু এই জায়গায় আছে। 3 নাম্বার, এতদিন পর্যন্ত অক্ফের সম্পত্তি, সেটা সেটা নিয়ে যদি কোনো কোন্দল বাঁধে বা কোনো মতবিরোধ হয় বা ঝগড়া ফাসাদ হয়, সেটা মীমাংসা করার সম্পূর্ণ দায় দায়িত্ব ছিল অক্ফ বোর্ডের উপরে। এভাবেই কিন্তু চলে এসেছে সেই দীর্ঘকাল যাবত। কিন্তু এখন তারা নতুন আইনের সংশোধনে তারা কি কি করেছে, যে না, অক্ফ সম্পত্তির মধ্যে যদি কোনো মতবিরোধ, কোনো ঝগড়া, কোনো বিবাদ দেখা দেয়, সেটা নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগীয় হস্তক্ষেপ সেখানে করার সুযোগ আছে। তার মানে হচ্ছে কি, আপনি
মুসলমানদের এই জায়গা থেকে সম্পদ বের করার জন্য বিচার বিভাগীয় তদন্ত বা বিচার বিভাগীয় হস্তক্ষেপ তো আমরা ইতিপূর্বে দেখেছি। ভারতের বিচার বিভাগ কিভাবে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর জন্য পথ করে দেয়। আমাদের বাবরি মসজিদ তো তারা বিচার বিভাগে বিচারের রায় দিয়ে নিয়ে গিয়েছে। তারপরে আপনি জেনে থাকবেন যে কাশ্মীরে যে স্বায়ত্ত শাসন ছিল সেটাও তারা বিচার বিভাগের মাধ্যমে বাতিল করে দিয়েছে। সুতরাং মুসলমানদের সম্পদকে কুক্ষিগত করা, হস্তগত করা, মুসলমানদেরকে হ্যারাস করা, হিন্দুত্ববাদী সেই আগ্রাসন চাপিয়ে দেওয়ার জন্য নতুন করে একটা কৌশল অবলম্বন করা হলো এই অক্ফ আইন বা অক্ফ বিল। সুতরাং আমি মনে করি এই জায়গা থেকে এই অক্ফ বিল এর বিরুদ্ধে ভারতের মুসলমান যেভাবে সোচ্চার হয়েছে, আমরাও আমরা যেভাবে আজকে প্যালেস্টাইনের মুসলমান বা ফিলিস্তিনের মাজলুম মুসলমানের তাদের প্রতি সংহতি জানিয়ে, সহমর্মিতা জানিয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একটা ঐক্যবদ্ধ একটা মেসেজ আমরা দিতে পেরেছি, আমাদের উচিত ভারতের মুসলমানদের পাশেও আমাদের দাঁড়ানো, তাদের প্রতি সংহতি প্রকাশ করে এই অক্ফ আইন বাতিল করে, এই অক্ফ আইন যেভাবে অক্ফ বোর্ড যেভাবে পূর্ব থেকে পরিচালিত হয়ে আসছে সেভাবেই পরিচালিত হবে। আপনি জেনে থাকবেন যে মুসলমানদের উপর নির্যাতন করার জন্য এই বিজেপি সরকার ইতোপূর্বে নাগরিকত্ব আইন এবং ইসলামের আরেকটা বিধান আছে তালাক, সেই জায়গায় তারা কিভাবে হস্তক্ষেপ করে মুসলমানদেরকে হ্যারাস করেছে এবং মুসলমানদেরকে সেখান থেকে বিতাড়িত করার জন্য নতুন কৌশল অবলম্বন করার একটা পায়তারা তারা শুরু করেছে। সুতরাং সাগর ভাই, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা মুসলমান, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মুসলমান নির্যাতিত হলে, শুধু মুসলমানই নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ যদি মাজলুম হয়, জুলুমের শিকার হয়, আমাদের উচিত হলো তাদের পক্ষে দাঁড়ানো, মাজলুমের পক্ষে দাঁড়ানো, জালেমের বিপক্ষে দাঁড়ানো। আমরা আলহামদুলিল্লাহ, আমার পূর্ববর্তী বক্তা চমৎকার বলেছেন যে কালচারাল একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে আমরা ওই যে দলীয় ছক বা দলীয় যে একটা আহ সীমারেখা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ একসময় আমাদের মধ্যে ছিল না, কিন্তু আমরা দেখেছি সেটা ভেঙে গিয়েছে। 5ই আগস্ট আমাদের সেই ট্যাবু শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। আমরা তারই বহিঃপ্রকাশ দেখতে পেলাম আজকে মার্চ ফর গাজা। ইন ফিউচারে আমরা এরকম ভাবে মাজলুমের পক্ষে দাঁড়াবো, জালেমের বিপক্ষে দাঁড়াবো। পৃথিবীর যে জায়গায় মানবতা ভুলুণ্ঠিত হবে, যে জায়গায় মানবতাকে ধ্বংস করার জন্য পায়তারা চালানো হবে, আমি মনে করি আজকের এই মার্চ ফর গাজা আমাদেরকে অনুপ্রেরণা জানাবে যুগ যুগ ধরে আমরাও যেন তাদের পক্ষে দাঁড়াই, জালেমের বিপক্ষে আমরা যেন আওয়াজ তুলি। ধন্যবাদ সাগর, ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রিয় দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন। কাল রাত 9টায় দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো